নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যেদিন থেকে ইংল্যান্ড থেকে আমরা থাইল্যান্ডে এসেছি, সকালবেলা বরকে কি গো হ্যাঁ গো ঘুম থেকে ওঠো চা বানাবো এই সব বলে বলে ঘুম থেকে তুলছিলাম। আজকে কান ধরে সাত সকালে টানতে টানতে নিয়ে এসেছি এখন বিচে। এইটা না আমার অনেক আগেকার একটা শখ ছিল, সকালে বিচের ধারে যোগা করার। সমুদ্রের ধারে যোগা করার শখ মিটিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট সেরে আমরা এখন চলে এসেছি আর একটা মার্কেটে। আমাদেরকে একজন বলল এখানে একটা মার্কেট আছে যেখানে ইউএসএ আর ইউকের কাস্টমারদের জন্য স্পেশালি সেকশন করা আছে। দেখুন, এইখানটায় লেখা তো আছে ইংল্যান্ডের সমস্ত কিছু, কিন্তু পাওয়া যাচ্ছে ইন্ডিয়ার সমস্ত কিছু। এই ম্যাগি দেখলে না একদম নিজের দেশের মাটির কথা মনে পড়ে যায়। আর যেহেতু কলকাতার এতটা কাছে আছি কিন্তু কলকাতাতে যেতে পারছি না, তাই মনটাও খারাপ লাগছে। আজ এক কাপেলের সাথে পরিচয় হলো যাদের বাড়ি ইংল্যান্ডের বার্মিংহাম, আমাদের বাড়ি থেকে খানিকটা দূর। আর এইখানটায় তারা লাস্ট 3 মাস ধরে আছে। আর ওরা এখানটায় একটা মাসাজ পার্লার চালাচ্ছে। আমাদেরও কিন্তু ঠিক এমনিই প্ল্যান যে বুড়ো বয়সে আমরা এইখানটায় চলে আসব। আমাদেরকে ওনারা আবার অনেক কিছু সাজেস্ট করলো। এবিএনবি বলে এখানকার অ্যাপার্টমেন্ট ভাড়া পাওয়া যায়, সেখানটায় থাকাটা নাকি অনেকটা চিপ। আমরা যেমন হোটেলে আছি বলে কারি কারি টাকা আমাদেরকে দিতে হচ্ছে প্রতি রাত থাকার জন্যে। এইবার ভেবেছি পরের বার এসে আমরা ওই এবিএনবি ভাড়া নেব, সেটা অনেকটা সস্তা হবে। আর দেখুন এইখানটায় কত ধরনের সবজি, সেগুলো পুরো ইংল্যান্ডের মতোই থরে থরে সাজানো আছে, কিন্তু আমার মনে হচ্ছে এগুলো সমস্ত কিছুই ইন্ডিয়া থেকে এসেছে। আমার বর শপিং করার সময় একদম হাবাতের মতন করে, মনে হচ্ছে এই দেশ ছেড়ে আর কোনো দিন ইংল্যান্ডে বাপাস যাবে না। দূর, ও ভেতরে শপিং করছে, আমি আবার বাইরে এসে বসে গেছি। আর এইখানটার তারগুলো দেখে মনে হচ্ছে কলকাতাতেই আছি। কলকাতাতেও কিন্তু এরম থরে থরে তার থাকে, এখানেও ঠিক তেমনি তাই। আর তার উপর কত পাখি বসেছে, ঠিক নিশ্চয়ই ভাবছে যে গভর্নমেন্ট থেকে এই তারগুলো বিছিয়ে দেওয়া হয়েছে তাই আমরা তারে বসেছি। তা না হলে এই যে মহিলা বসে রয়েছে বেঞ্চিতে, এনাকে তুলে দিয়েই আমরা এখানে বসতাম। পাখিদের কলকাকলি অনেকক্ষণ শোনার পর আমি আর আমার বর চলে এসেছি এখন পুল খেলতে। আর পুল খেলার ধারে কাছেও কিন্তু আমি যাই না। যা সমস্ত করছি সমস্ত কিছুই ঢং আপনাদেরকে দেখানোর জন্যে। আর আমার বর তাতেই কত খুশি, হাততালি দিতে দিতে পাগল হয়ে গেল। থাইল্যান্ডে যে কদিন আছি অধিকাংশ দিন আমরা এই পার্লারটাতেই মাসাজ করতে আসি। আর তাদেরই এটা ডগ, এটার নাম রেখেছি আমি গুবলু মুবলু। আর আপনারা তো জানেনই পশু পাখি আমার কত ভালো লাগে। আর এখন সমুদ্রে অনেকটা সময় ডুবাবো, আর তার মধ্যেই বলবো আজ থাইল্যান্ডের মাসাজ পার্লারের গল্প। আজ কলকাতা আর থাইল্যান্ড সম্পর্কে এমন কিছু কথা বলবো যা আপনাদেরকে হয়তো ভীষণভাবে অফেন্ডেড করবে, আর যা শুনে আপনাদের কান থেকে ধোঁয়া বেরোতে পারে, কান লাল হয়ে যেতে পারে, চোখগুলোও ছানা বড়া হয়ে যেতে পারে, কিন্তু কথাগুলো সত্যি। তাই ইনবক্সে আমাকে গালাগালি করার আগে প্লিজ ভালো করে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এবং একটু বোঝার চেষ্টা করবেন। আমি আমার ব্লগে বারবার বলি, আমি আমার ব্লগে আমার জীবনের কথা বলি, আমার জীবনের অভিজ্ঞতা। তাই আপনাদের সাথে সেটা নাও মিলতে পারে, কিন্তু আমি বারবার বলি এটা আমি আমার জীবনের কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি। থাইল্যান্ডের ট্যুরটা আমার শাশুড়ি মা টিকিট কেটেছিল আমার বরের জন্যে, সেটা আপনারা জানেন। আর সেই দিন আমাদের দুজনার হেব্বি ঝগড়া হয়েছিল। এইবার আমি যে বললাম যে আমাদের ঝগড়া হয়েছিল, এইবার আপনারা আমাকে জাজ করবেন যে এদের সম্পর্ক টিকবে না, এরা কেমন কেউ কাউকে ভালোবাসে, এরা আবার ঝগড়া করে। আসলে ভাবুন, অন্য যেসব ব্লগারদের আপনারা ব্লগ দেখেন, হয়তো লাস্ট 10 বছর ধরে আপনারা ব্লগ দেখছেন, কিন্তু তারা স্বামী স্ত্রী কখনো ঝগড়া করেনি।
শুনি। আচ্ছা, এই কথাটা কি আপনাদেরকে বিশ্বাস হয়? আপনারা নিজের জীবন দিয়ে ভাবুন, আপনারা কি কখনোই ঝগড়া করেন না? আসলে কেউ বলে না, আর বিলেতি ভঙ্গিনী সে যেহেতু বলে ফেলে তাই আপনাদেরকে খুব খারাপ লাগে, আপনারা তখন আমাকে জাজ করেন। আসলে সত্য কথা শুনতে একটু খারাপ লাগেই। সব কিছু ভালো 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 এরম হয় না, ভালোর মধ্যে খারাপ থাকে, আবার খারাপের মধ্যেও ভালো। যাই হোক, আজকে কিন্তু এই সব কথা নিয়ে কথা বলবো না, আজ বলবো থাইল্যান্ড আর কলকাতার কথা। পৃথিবীর এক শ্রেণীর মানুষের কাছে থাইল্যান্ড মানেই ভীষণ নোংরা একটা দেশ। এখানে যত ছেলেরা আসে তারা ওই সব কাণ্ড কারখানা করতেই আসে, সেটাই কিন্তু সবার মাথায়। আর সেই শ্রেণীর মানুষের মধ্যে কিন্তু আমিও পড়ি। আমার বর যখন ঠান্ডা মাথায় আমায় জিজ্ঞেস করলো যে কেন তুমি কান্নাকাটি করছিলে যখন আমি বলেছিলাম যে আমি থাইল্যান্ড ঘুরতে যাব, আমি বললাম থাইল্যান্ড তো মানুষ ওই সব করতেই যায় বউকে সাথে না নিয়ে গেলে। আমিও তাই ভেবেছিলাম যে তুমি এখানটায় একা আসবে মানেই ওই সবই করে বেড়াবে। আমার বর হাসলো, বলল আমার যদি ওই সব করারই দরকার হয় তবে থাইল্যান্ড কেন, ইংল্যান্ড কেন নয়? ইংল্যান্ডেও তো সমস্ত কিছু অ্যাভেলেবেল। ও আরও বলল সে তো পৃথিবীর সব কান্ট্রিতেই প্রায় হয়, তবে থাইল্যান্ডকে মানুষ বদনাম করে কেন? আমি বললাম না, থাইল্যান্ডই একমাত্র দেশ যেখানে এইসব সবচেয়ে বেশি হয়, এখানকার সমস্ত মহিলারাই ওই সব করে। আমার বর হাসলো, বলল তোমার কি তাই দেখে মনে হলো? হ্যাঁ, এখানকার একটা শ্রেণীর মানুষ, তাদের ওটাই ব্যবসা। তবে সে তো কলকাতারও বটে। যেই কলকাতার নাম নিল আমি তো তেলে বেগুনে জ্বলে উঠলাম। আমি বললাম হাউ ডে ইউ, তুমি আমার জায়গার কথা বললে কি করে? তখন আমার বর হেসে বলল একটু গুগল করে দেখো, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় রেড এরিয়া হলো কলকাতা। তার মানে কি তুমি বলতে চাও যে কলকাতার সমস্ত মহিলারাই ওই সব করে? সমুদ্র স্নান কিন্তু আমার শেষের মুখে, কিন্তু গল্প শেষ হয়নি। তাই এরপরে পেট পুজো, রাতে একটু মার্কেট ঘোরা, সব কিছুই আপনারা দেখতে থাকুন আর আমি গল্পটা শেষ করি। বর যখন বলল যে কলকাতা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় রেড এরিয়া, তখন আমি আর লজিক দিয়ে ওর সাথে ঝগড়া করে উঠতে পারলাম না। চুপচাপ বসে রইলাম, কিন্তু ভেতরটা ফোঁস করতে থাকলো। আমার বর বলল ভালো করে লজিক দিয়ে ভেবে দেখো, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় রেড এরিয়া যদি কলকাতা হয়ে থাকে, তবে কলকাতার সমস্ত মহিলারাই তো আর ওই ব্যবসা করে না। সেখানকার মুষ্টিমেয় কিছু মানুষ যারা ওই ব্যবসার সাথে যুক্ত। ঠিক তেমনি থাইল্যান্ড, ঠিক তেমনি অন্যান্য কান্ট্রিও। তবে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় কিন্তু কলকাতা, তাই তোমাকে এটা মেনে নিতেই হবে। কিন্তু এটাও ভেবে দেখো, ওখানকার সমস্ত মহিলারা তো আর ওই ব্যবসা করে না। আমার বর আরও বলল যে এটা ভেবে দেখো যে থাইল্যান্ডে তো দেশ বিদেশ থেকে ছেলেরা আসে এখানে, কিন্তু কলকাতায় তো আর দেশ বিদেশ থেকে অনেক ছেলেরা কলকাতায় যায় না। তবে কলকাতার কাস্টমার কারা? তোমার বাড়ির ভাই, তোমার বাড়ির ছেলে, তোমার বাড়ির বাবারা যদি সেখানে না যায়, তবে এশিয়ার মধ্যে এত বড় রেড এরিয়া হয়ে উঠল কী করে? থাইল্যান্ড মানলাম বিদেশ থেকে লোক আসে, কিন্তু কলকাতায় কত লোক যায় বিদেশ থেকে, কিন্তু ওটা সবচেয়ে বড় রেড এরিয়া। তাই আমরা হয়তো ভাবতে পারি আমার ছেলে যায় না, আমার বর যায় না, আমার বাবা যায় না, কিন্তু তবে ওদের পেট ভরছে কিভাবে, চলছে কিভাবে ওদের? এবার সাধারণ একটা উদাহরণ দিয়ে দেখাই। যদি বলা হয় এই বছরে ছেলেদের বেশি বিয়ে হলো না মেয়েদের, যদি বলা হয় আরে ছেলেদের বেশি বিয়ে হলো, আরে একটা ছেলের বিয়ে দিতে গেলে তো সাথে একটা মেয়েও দরকার হয়েছে। আসলে একটা ছেলে তো আর 5টা মেয়েকে বিয়ে করেনি। ঠিক তেমনি রেশিওটাও কিন্তু এখানে। যদি এত বড় একটা রেড এরিয়া গড়ে ওঠে, সেখানে ছেলেও তো দরকার। সেই ছেলেগুলো যদি বিদেশ থেকে না আসে, তবে কোথা থেকে এলো? ভগবান তাদের তো আর স্পেশালভাবে ওদের জন্যেই তৈরি করেনি, তারা তো আমাদের বাড়ির লোকেরাই যাচ্ছে। তাই আমার কথাগুলো আজকে আপনাদেরকে ভীষণ কটু লাগবে। আপনারা কেউ কেউ হয়তো জুতো উঁচিয়েও দাঁড়িয়ে আছেন, কিন্তু কথাগুলো একটু ভেবে দেখুন। আর এই কথাগুলো কিন্তু আমার একান্ত নিজস্ব মত, আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি আপনারা কি ভাববেন। কিন্তু এই কথাগুলো সম্পূর্ণ
আমার কথা, আমার ভাবনা, আমার জীবনের অভিজ্ঞতাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এবার আপনারা এটা মেনে নিতেও পারেন, নাও মেনে নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি আমার কথা বলছি আমার ব্লগে। আমার বরের মোদ্দা কথা এটাই ছিল যে যদি কেউ কিছু করার কথা ভেবেই থাকে, তাকে সমুদ্র হিমাচল পেরিয়ে অনেক দূর যাবার দরকার নেই, তার বাড়ির কাছেই সমস্ত কিছুই এখন উপলব্ধ। তাই ওই যে কথায় বলে না যে গাই বাছুরে যদি মিল থাকে তবে জঙ্গলে গিয়েও দুধ দেয়। এবার বলি, আমরা ভাষাগত মিলের জন্যে বাংলা ব্লগই দেখে থাকি, আর আমার মনে হয় যারা কলকাতার মানুষ বা ইন্ডিয়ার মানুষ তারা বিদেশে গিয়ে বিদেশের ব্লগ বানায়, আর আমিই মনে হয় একমাত্র মানুষ যার হাজবেন্ড ব্রিটিশ। আমি যেহেতু ব্রিটেনে আছি তাই ব্রিটিশদের মানসিকতাও কেমন সেটাও তো আপনাদের জানা দরকার। যেমন আগের ব্লগে বললাম যখন যে 50% টাকা ঘুরতে গেলে আমাকে দিতে হয়, অনেকেই ভীষণ অফেন্ডেড হয়েছিলেন। আসলে আপনারা দেখে অভ্যস্ত যে হাজবেন্ড সবসময় ওয়াইফের জন্য খরচা করে। তবে বিদেশের ব্লগ দেখার মানে কি হলো যদি আপনারা সেই ইন্ডিয়ান মেন্টালিটি নিয়েই চললেন? আসলে বিদেশের ব্লগ দেখা মানে বিদেশের মানুষরা কেমনভাবে চলাফেরা করে, কেমনভাবে ভাবে, সেটাও তো আপনাদের জানা একান্ত জরুরি, ঠিক কি না? আমার বরের জন্ম ইংল্যান্ডে, তাই এই দেশের মানুষদের সাথে তার মানসিকতা মিলবে এটাই স্বাভাবিক। কিন্তু তার রক্ত তো ইন্ডিয়ান, তাই রক্তের গন্ধ যাবে কোথায়? তাই আমাদের ব্লগে আপনারা হয়তো ওই একটা ককটেল টাইপের ব্যাপার পাবেন, না ব্রিটিশ না ইন্ডিয়ান। তাই অনেক কিছুতেই আপনাদেরকে অমিল মনে হবে। আর অমিল মানেই আপনি ঠিক আমি ভুল, বা আমি ভুল আপনি ঠিক, এরম কিছু নয়। আমরা সবাই ঠিক, সবার জায়গায়। আর আমি জানি আমার দর্শকরা অনেক উন্নত মানসিকতার মানুষ। তারা ঘরে থাকলেও আকাশ ছুতে জানে, চার দেয়ালের মধ্যেও তাদের স্বপ্ন ডানা মেলে ওড়ে। ঠিক আমার মতোই তারা আমার মতোই প্রশ্ন করতে জানে, ভাবতে জানে, সময় সময় বুদ্ধির গোড়াতে জল তেল সব কিছুই দেয়। আর এই চ্যানেল কিন্তু আপনাকে নতুন করে ভাবতে শেখাবেই। চলুন এবার একটু মাসাজ পার্লারে যাওয়া যাক। 1 ঘন্টা আমরা এখানে খুব সুন্দর একটা মাসাজ নিলাম, কিন্তু মিউজিকটা আমাদের পছন্দ হচ্ছিল না। আর তার মাঝখানে এসে 4টে ব্রিটিশ কি গল্প জুড়েছে বোঝাই যায় না যে তারা মাসাজ পার্লারে এসছে, সেই বকেই যাচ্ছে। তারপর তাদের বকা বন্ধ হওয়ার পর আমরা সুন্দর করে মাসাজ নিলাম। আবার নেওয়ার পর আমরা এখন এখান থেকে মাফিন আর এই যে সবগুলো সব খাবার রয়েছে, আমি খেলাম জল, বর খেলো চা। এবার আমরা এখান থেকে বেরোবো। মানে আমাদের কিন্তু প্রতিটা দিন এরকম করেই শুরু হচ্ছে, রোজ দিন এটা ওটা করে, রাত্রেবেলা আমরা মাসাজ করে তারপরে ঘরে গিয়ে নাক ডাকিয়ে ঘুম, এরকম করে দিনের শুরু আর দিনের শেষ হচ্ছে। 7টা দিন কেটে গেল, ভালোই লাগছে আর কি এখানটায়।